আমরা আজকে কালকে নামবো, আবার পরশুদিন বাড়ি চলে যাব। আজকে এখানে সেখানে আগুন লাগাবো, কালকে বাড়ি চলে যাব। এটা আমাদের আন্দোলনের গতিপথ না। আপনারা যাকে বলেন জুলাই বিপ্লবী, আমরা আজ থেকে তাদেরকে বলবো জুলাই জঙ্গি। অজ্ঞাত পরিচয়ে বন্দুকধারী এসে ওসমান হাদিকে খুন করেছে। যখন নির্বাচনের তফসিল ঘোষণা হলো ঠিক তার আগে আগে রংপুরে মুক্তিযোদ্ধা দম্পতির নলিকাটা দেহ উদ্ধার। টার্গেট কিলিং তো বটেই, এর মধ্যে অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু এই টার্গেট কিলিং এর দায় কার? ভারতের উপর দায় চাপিয়ে আপনারা নির্বাচনী বৈতরণী পার হতে যাচ্ছেন। হিংসা হিংসা হিংসা, আর সেই হিংসারই বলি হতে হলো আজকে এই ওসমান হাদিকে। কর্ম আপনার ফল আপনাকে দিয়ে দেয়। ডাহা ফেল অন্তর্বর্তী সরকার, আর সেই কারণেই এই ছবি দেখতে হয়। গায়ে কাটা দিয়ে যাবে। বুঝতে পারছেন এ কিরকম অরাজকতা? এটা যদি জরুরি অবস্থা না হয়, এটা যদি এমার্জেন্সি না হয়, তাহলে কোনটা এমার্জেন্সি? এটা ধর্মের লড়াই হচ্ছে না, এটা শুধুমাত্র রাজনৈতিক একটা নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য রাজনৈতিক খেলা চলছে। আর এই খেলা খেলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে হাতে। গুলিবিদ্ধ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকা অবস্থায় পৃথিবীর মায়া ত্যাগ করলেন। তিনি কি নিজে থেকে এই মায়া ত্যাগ করলেন নাকি করানো হলো? অবভিয়াসলি বলবেন করানো হলো। যা চলছে সারা রাত ধরে, যে ছবি আপনারা দেখলেন, আমরা দেখলাম, বিক্ষোভ, আগুন, মারপিট, খুন, আর কত কি। আর সব কিছুর মূলে একটাই লক্ষ্য, ভারতের দিকে আঙুল তুলে দিয়ে সমস্ত দায় থেকে মুক্তির একটা চেষ্টা। জুলাই বিপ্লবীরা, তথাকথিত জুলাই বিপ্লবীরা বলছেন এটা হচ্ছে টার্গেট কিলিং, নাকি অজ্ঞাত পরিচয়ে বন্দুকধারী এসে ওসমান হাদিকে খুন করেছে। এর পরের লিস্টে রয়েছে সার্জিস আলম, হাসনাত আবদুল্লার মতো, মাহফুজ আলম এবং সজীব ভুঁইয়ার মতন জুলাই বিপ্লবীরা। এগুলো সবই কল্পকাহিনী, কারণ এর সঙ্গে বাস্তবের আপনি মিল এখনো পর্যন্ত দেখতে পেয়েছেন কিনা আমি জানি না, আমি পাইনি। তবে আমি আপনাদের যে সমস্ত কথাগুলো বলবো সেগুলো কিন্তু বাস্তব কাহিনী, কোনো কল্পকাহিনী নয়। একটু ভালো করে দেখুন, যখন নির্বাচনের তফসিল ঘোষণা হলো ঠিক তার আগে আগে রংপুরে মুক্তিযোদ্ধা দম্পতির নলিকাটা দেহ উদ্ধার বাড়ির মধ্যে থেকে। আর তফসিল ঘোষণার 24 ঘন্টার মধ্যেই ওসমান হাদি গুলিবিদ্ধ প্রকাশ্য রাস্তায়। কেউ বলছে জুম্মার নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন, আবার কেউ বলছে নামাজ পড়ার পর তিনি প্রচারে নেমে পড়েছিলেন ওই ঢাকা 8 নম্বরে। ঠিক সেই সময় তাকে গুলি করা হলো। এটা গেল 12 তারিখ। চলে আসুন 18 তারিখ, যেদিন রাতে খবর পাওয়া গেল ওসমান হাদি তিনি আর নেই, তিনি মারা গেছেন। ঠিক সেই দিনই বিকেল বেলায় খবর এলো যে আরো এক জুলাই বিপ্লবী, আরো এক এনসিপি এবার নেত্রী, তার ঝুলন্ত দেহ উদ্ধার, রুমি। এগুলো কিন্তু বাস্তব ঘটনা, কোনো কল্পকাহিনী নয়। এবার আপনাদের আমি বোঝাতে চাইছি, টার্গেট কিলিং তো বটেই, এর মধ্যে অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু এই টার্গেট কিলিং এর দায় কার? আজকে আমাদের এই প্রশ্ন দিয়ে আমি শুরু করতে চাইছি আজকের রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। চলুন তাহলে দেখা যাক, এই যে টার্গেট কিলিং, যেটা আপনারাই বলছেন, এই জুলাই বিপ্লবীরাই বলছে, তথাকথিত জুলাই বিপ্লবীরাই বলছে, অন্তর্বর্তী সরকার বলছে, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে। আমি শুধু বলবো আপনাদের, এই প্রশ্নের উত্তর খুঁজব, এই টার্গেট কিলিং এর দায় কার? সত্যি কি ভারতের, নাকি ভারতের উপর দায় চাপিয়ে আপনারা নির্বাচনী বৈতরণী পার হতে যাচ্ছেন? সহজ উপায় না, এখনই খোলসা করছি না, চলুন আপনাদের পুরো তথ্য তুলে ধরে বিষয়টা আপনাদের সামনে প্রেজেন্ট করছি। দেখুন, ফার্স্ট স্লাইডে আমি রেখেছি যে খবর এসে পৌঁছেছিল ঠিক ভারতীয় সময় 10টা নাগাদ, 9:30 10টা নাগাদ সিঙ্গাপুরে তিনি ছিলেন।
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। ঠিক সেই সময় ওসমান হাদি মারা যান, সেই খবর এসে পৌঁছয় বাংলাদেশে। ঠিক আছে, এই তার কফিন, এই কফিন করেই শুক্রবার বাংলাদেশে এসে পৌঁছেছে ওসমান হাদির দেহ। ঠিক আছে, আচ্ছা, ঠিক সেই সময় যে সময় খবর এসে পৌঁছেছিল, ইনকিলাব মঞ্চ, ওসমান হাদির দল, তারাই ফেসবুকে পোস্টটি করেছিল, ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন। মহান তো বটেই, যে বাংলাদেশকে গ্রেটার বাংলাদেশ করার স্বপ্ন দেখে সে তো মহানই বটে। কিন্তু আপনারা ভুলে যাবেন না একটা জঙ্গলে ইঁদুর থাকে গর্তে আর সিংহ থাকে গুহায়। মাঝে মাঝে ইঁদুরের ইচ্ছে হয় যে আমিও গিয়ে গুহায় থাকি, কেন আমি গর্তে থাকবো। তারাও আন্দোলন করে, কিন্তু লাভটা কি হয়? তারাও নিজেদের মতন করে ম্যাপ বাড়িয়ে নেয় যে ওই গুহাটা আমাদের। স্বপ্ন দেখতে দোষ নেই, তবে এটুকু মনে রাখবেন, ইঁদুরই থাকে, তাদের স্থান হচ্ছে গর্তে থাকা, আর সিংহ গুহাতেই থাকে, তাদের স্থান ওটাই। ভারতের ম্যাপটা দেখে নিন আর আপনাদের ম্যাপটা দেখে নিন, ওই কাগজে আঁকুবুকি করলেই কিন্তু ম্যাপ বড় হয়ে যায় না। নিয়তি যেটা হওয়ার ছিল সেটাই হয়েছে, বুঝতে পারছেন? এই ওসমান হাদি, আমি আপনাদের খারাপ লাগতে পারে, কিন্তু কিছু বাস্তব কথা আপনাদের বলছি, একদম বাস্তব কথা। এই ওসমান হাদি কোনো সমাজতান্ত্রিক নেতা ছিলেন না। তিনি কি ছিলেন? তিনি বিদ্বেষমূলক নেতা ছিলেন। ভারতের বিরুদ্ধে বিষ ছড়িয়ে বাংলাদেশে জনপ্রিয়তা অর্জন করেছিলেন, বুঝতে পারছেন? তার মধ্যে না কোনো কূটনৈতিক শিক্ষা ছিল, তার মধ্যে না কোনো সামাজিক শিক্ষা ছিল। তিনি শুধু একটাই জিনিসই জানতেন, হিংসা হিংসা হিংসা। আর সেই হিংসারই বলি হতে হলো আজকে এই ওসমান হাদিকে। কর্ম আপনার ফল আপনাকে দিয়ে দেয়। শুনতে খারাপ লাগলো, এটাই সত্যি কথা। এবার দেখুন, এই খবরটা আপনারা জানেন, 18 তারিখ, ঠিক যেই সময় ওসমান হাদির মৃত্যুর খবর এসে পৌঁছয় বাংলাদেশে, তার কয়েক ঘন্টা আগে এই খবর প্রকাশিত হয়ে যায় বিভিন্ন সংবাদ মাধ্যমে। আমি এখন থেকে নিয়েছি খবরটা। হেডলাইন করেছিল, এনসিপি নেত্রী জান্নাত আরা রুমির মরদেহ উদ্ধার। কি বলছে? রাজধানীর হাজারীবাগে থানাহীন একটি ছাত্রী হস্টেল থেকে জান্নাত আরা রুমির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে জিগাতলা পুরাতন কাঁচাবাচার রোড এলাকায় অবস্থিত জান্নাতি ছাত্রী, বুঝতে পেরেছেন? আচ্ছা, ছাত্রী হস্টেলে 5ম তলা থেকে তারা মরদেহ উদ্ধার করে। জান্নাত আরা রুমি জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর দক্ষিণ ধানমন্ডি থানা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন। তার যে হস্টেলে তিনি ছিলেন সেখান থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। এখানেও অভিযোগ আসছে, এই যে মেয়েটি জান্নাত আরা রুমি, হাসিনার সাজা ঘোষণার দিন 17ই নভেম্বর আদালত চত্বরে এক মহিলা জয় বাংলা বলে স্লোগান দিচ্ছিলেন, আর তাকে টার্গেট করে কিল, ঘুষি, লাথি সমস্ত কিছু মেরেছে। সেই ছবি আপনারা দেখেছেন, যদি না দেখেন সোশ্যাল মিডিয়ায় গিয়ে সার্চ করুন, দেখতে পেয়ে যাবেন। আমি কপিরাইটের জন্য দেখাবো না। সেই ছবি কিন্তু বিশাল পরিমাণে ভাইরাল হয়েছিল। পরবর্তীকালে পুলিশ আসে, যে মার খেয়েছিল প্রহিত ওই মহিলাকে তারা উদ্ধার করে নিয়ে যায়, এবং একে কিন্তু গ্রেপ্তার করা হয়নি। একে ওই ঘটনায় কিন্তু গ্রেফতার করা হয়নি, ছাড় দিয়ে দেওয়া হয়েছিল। মানে আপনি যতই অন্যায় করুন না কেন, আপনি যদি অন্তর্বর্তী সরকারের পক্ষে হন, তাহলে আপনার জন্য 7 খুন মাফ। আর তারপরেই ঝুলন্ত দেহ উদ্ধার। রটানো হচ্ছে যে আওয়ামী লীগ পন্থী এবং ভারতপন্থী কয়েকজন নাকি তাকে, যেরকমটা রটানো হয়েছিল ভারতীয় ফোন নাম্বার থেকে নাকি তাকে ফোন করে হুমকি দেওয়া হতো ওসমান হাদিকে, এমনটাই রটানো হচ্ছে এর বেলাতেও নাকি একেও নাকি ফোন টোন করে হুমকি দেওয়া হতো। ফেসবুক মেসেঞ্জারে খুব বাজে মেসেজ আসতো, সেগুলো তিনি আর সহ্য করতে পারেননি। একটা সময় তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, এমনটা রটানো হচ্ছে, কিন্তু তদন্ত হচ্ছে না। কেন বলছি? আগে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। দেখুন, বলছে হাদির মৃত্যুর খবরে উত্তাল শাহবাগ এখনো চলছে। নাহিদ ইসলাম বলে দিয়েছে, আর জুলাই বিপ্লবের মতন আমরা আন্দোলন তুলে নেব না, আমরা এই আন্দোলন চালিয়ে যাব। কতদিন পর্যন্ত চালাবি এই আন্দোলন? একটা তো লক্ষ্য থাকে, যে কোনো আপনি একটা অনুষ্ঠান শুরু করছেন, একটা কর্মসূচি শুরু করছেন, তার তো একটা লক্ষ্যমাত্রা আছে যে এই জায়গায় পৌঁছে গেলে আমরা কর্মসূচিটাকে বন্ধ করে দেবো।
কিন্তু আপনি জিজ্ঞাসা করুন এই তথাকথিত জুলাই বিপ্লবীদের, তারা এখন বলছে আমরা শাহবাগে আন্দোলন চালিয়ে যাব। কতদিন পর্যন্ত? একটা তো লক্ষ্যমাত্রা থাকবে যে তারা বলছে ভারত যদি হাদির খুনিকে ফেরত না দেয়, বুঝতে পারছেন, ততদিন পর্যন্ত আন্দোলন। হাদিকে যে খুন করেছে বা যারা খুন করেছে তারা ভারতে চলে গেল, এই খবর তোদের কাছে এলো কিভাবে? এটা সবচেয়ে বড় প্রশ্ন। আজকে আপনাদের সামনে খোলসা করব যে কোথা থেকে উৎপত্তি হলো এই কনসেপ্ট যে হাদিকে গুলি করে বাংলাদেশে পালিয়ে গেল, সেটা আপনাদের সামনে পরিষ্কার করব আজকে। এবার দেখুন, বলছে হাদির মৃত্যুর খবরে উত্তাল শাহবাগ। আজকের পত্রিকা করছে ইনকালাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন ইনকালাব মঞ্চের কর্মী সমর্থকেরা। বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর থেকে হাদির মৃত্যুর খবর পৌঁছানোর পরই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও বিক্ষোভ শুরু হয়। আজ রাত 10:30টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেওয়া বিক্ষোভকারীরা হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে স্লোগান ও বিক্ষোভ মিছিল করেন। তারা হাদি হাদি বলে স্লোগান দেয়। এই সময় ভারত বিদ্বেষী স্লোগানও এখানে ওঠে। একই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে আসা বিভিন্ন সংগঠনের শিক্ষার্থীরা রাজু ভাস্করের সামনে বিক্ষোভ করেন এবং সেই বিক্ষোভে দাঁড়িয়ে নাহিদ ইসলাম, তিনি বিশাল বড় নেতা, প্রচুর বড় নেতা, এনসিপির আহ্বায়ক, মানে এমন হাবভাব দেখান, তার চেয়ে বড় নেতা এখন এই মুহূর্তে বাংলাদেশে আর কেউ নেই। তার যে বক্তব্য একটু শুনুন, এইখানে দাঁড়িয়ে কি বক্তব্য তিনি রেখেছিলেন। এই উসমান হাদিকে যারা খুন করে ভারতে পালিয়েছে তাদেরকে ফেরত দিতে হবে, তাদেরকে ফেরত দেওয়ার আগ পর্যন্ত ভারতের সাথে আমাদের কোনো ধরনের সম্পর্ক থাকতে পারে না। এই লড়াই আমাদেরকে অব্যাহত রাখতে হবে। কিন্তু আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আমরা আজকে কালকে নামবো, আবার পরশুদিন বাড়ি চলে যাব। আজকে এখানে সেখানে আগুন লাগাবো, কালকে বাড়ি চলে যাব। এটা আমাদের আন্দোলনের গতিপথ না। আমরা এই শাহবাগে আজকে এসেছি, শাহবাগে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। সারা দেশের মানুষের প্রতি আহ্বান থাকবে, জুলাই গণ অভ্যুত্থানে আপনারা যে সকল স্পটে আন্দোলনে নেমে এসেছিলেন, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা, রংপুর এবং ঢাকা শহরের যাত্রাবাড়ি, উত্তরা, সব জায়গায় অবস্থান কর্মসূচি গ্রহণ করুন। শুনলেন কি বলছেন তিনি? কি বলছেন? যে এবার আগুন জ্বলবে, আর তৎক্ষণাৎ আগুন জ্বলে গেল। বলছেন তারা অবস্থান বিক্ষোভে বসবেন, যে যেখানে আছেন আসুন অবস্থান বিক্ষোভে বসুন। আর এই অবস্থান বিক্ষোভ চলতে গিয়ে কি হলো দেখুন, বিবিসি বাংলা করেছে প্রথম আলোর অফিস। দেখুন প্রথম আলোর অফিসের কি ছবি। বলছে প্রথম আলো ডেইলি স্টার কার্যালয়ে হামলা, শুক্রবার পত্রিকা প্রকাশ করা যায়নি। বাংলাদেশের জাতীয় দৈনিক প্রথম আলো ডেইলি স্টারের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। শুক্রবার পত্রিকা দুটো প্রকাশ হয়নি। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। এটাতে আপনাকে বুঝতে হবে, প্রথম আলো আর ডেইলি স্টার বলছেন নাকি ভারতের দালাল, হাসিনার দালাল। দেখেছেন আপনারা সেই ছবি, যে সম্পাদককে, বরিষ্ঠ সম্পাদক, তাকে রাস্তায় নামিয়ে নিয়ে এসে হেনস্থার ছবি দেখেছেন আপনারা? দাউ দাউ করে জ্বলছে আগুন প্রথম আলোর অফিসের সামনে, দেখেছেন আপনারা? ইট পাটকেল ছুটছে প্রথম আলোর অফিসে, একদম কি অবস্থা। সেখানকার যারা কর্মী ভেতরে রয়েছে, তৎকালীন জরুরি ভিত্তিতে তারা কাজ করছে, আগামীকালের কাগজ বের করতে হবে, সেই সময় এরকম একটা আতঙ্ক। ডেইলি স্টারের অফিসে দেখুন এক সাংবাদিক মহিলার ফেসবুক পোস্ট ভীষণ পরিমাণে ভাইরাল হয়েছে, ভীষণ। তিনি বলছে আমি আটকে পড়েছি, আমাকে বের করার, আমাকে উদ্ধার করার কোনো লোক নেই। ডেইলি স্টারের অফিসের ছাদের মাথায় সাংবাদিকরা দাঁড়িয়ে রয়েছে, কখন আগুন নিভবে, কে আমাদের নিচে নামাবে। যখন আপনারা এরকম সাংবাদিক যারা, সংবাদ মাধ্যম যারা, তাদের ওপর হামলা করেন, তখন বলতেই হয় এটা জরুরি অবস্থা চলছে, ডাহা ফেল অন্তর্বর্তী সরকার। আর সেই কারণেই এই ছবি দেখতে হয়, এই ছবি দেখতে হয়। উন্মত্ত জনতা, তাদের শান্ত করার কোনো প্রচেষ্টা নেই। ওদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলে বেড়াচ্ছেন আইন শৃঙ্খলার কোনো অবনতি হয়নি বাংলাদেশে। তাহলে এগুলো কি? তাহলে এগুলো কি আমি বলতে চাই, ছবিটা দেখুন, তাহলে বুঝতে পারবেন আরো ভালো করে। এখানেই থামেনি, দেখলেন তো? একদিকে যখন এইসব চলছে, তখন অন্যদিকে নাহিদ ইসলাম বলে দিয়েছে না, আমরা আর এবার সরবো না, আমরা এবার শেষ পর্যন্ত দেখব। বুঝতে পারছেন? দেখুন বিজনেস স্ট্যান্ডার্ড করেছে, বলছে ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহে এক যুবককে পিটিয়ে হত্যা।
নিহত যুবকের নাম দীপুচন্দ্র দাস বলে পুলিশ জানিয়েছে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানার কাজ করতেন এবং ওই এলাকার ভাড়া বাড়িতে থাকতেন, প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশের কর্মকর্তারা। বিবিসি বাংলাকে বলেন ভালুকা থানার ডিউটি অফিসার রিপন মিয়া বলেন যে নবীকে নিয়ে কটূক্তি করার কারণে বৃহস্পতিবার রাত 9টার দিকে একদল উত্তেজিত জনতা তাকে ধরে গণপিটুনি দিয়েছে, এরপর মরদেহে আগুন দিয়েছে, প্রথমে মেরেছে, মারধর করেছে। যখন তার দেহে আর এক ফোঁটা শ্বাস ছিল না তখন সেই অবস্থা তার গলায় দড়ি বেঁধে গাছে ঝোলানো হয়েছে। তারপর সেই মরদেহে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আর যখন সেই দেহ জ্বলছে তখন ওই উন্মত্ত জনতা পৈশাচিক আনন্দের সঙ্গে হু 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 করে নাচছে। দেখবেন সেই ছবি, আমি দেখাবো না, কপিরাইট দেবে, আমি দেখাবো না, কিন্তু ছবি আপনারা দেখবেন, অবশ্যই সোশ্যাল মিডিয়া সার্চ করে দেখুন, গায়ে কাটা দিয়ে দেবে, গায়ে কাটা দিয়ে দেবে। বুঝতে পারছেন এ কিরকম অরাজকতা? এটা যদি জরুরি অবস্থা না হয়, এটা যদি এমার্জেন্সি না হয়, তাহলে কোনটা এমার্জেন্সি, কোনটা জরুরি অবস্থা? প্রশ্নের উত্তর দিন। কি অবস্থা! আর এই দীপুচন্দ্র দাস, তার বাবা মা হু হু করে কাঁদছে, সেই ছবি আপনারা দেখেছেন তো? কি অপরাধ ছিল এই ছেলেটির? কি করেছিল? কেউ বলতে পারছে না নির্দিষ্ট করে, শুধু বলে দেওয়া হচ্ছে নাকি নবীকে নিয়ে তিনি কটূক্তি করেছিলেন। নবীকে নিয়ে কটূক্তি করা খারাপ, আমিও মানছি, কিন্তু তিনি কি বলেছিলেন সেই অভিযোগটা তো আপনাকে বলতে হবে, করতে হবে, তারপর তো বিচার করবো সে ঠিক না ভুল। আপনি একটা ধর্মের উস্কানি দিয়ে, এটা কিন্তু ধর্মের যুদ্ধ হচ্ছে না, যারা অন্ধ হয়ে গেছেন তাদেরকে আমি বলছি, বিশেষ করে এই বাংলায় অনেক মুসলিম ভাই বোনেরা রয়েছে আমাদের, তারা এই ঘটনায়, ওসমান হাদির মৃত্যুর ঘটনায় কিন্তু তাদের মগজ ধোলাই হচ্ছে, মগজ ধোলাই হচ্ছে তাদের। আর এইটা পুরোটাই পাকিস্তান আর বাংলাদেশের মেটিকুলাস ডিজাইনের অংশ, ডক্টর মোহাম্মদ ইউনুস আর আসিম মুনিরের। আপনারা কিন্তু বিপথে পরিচালিত হবেন না। আবারও বলছি, এটা ধর্মের লড়াই হচ্ছে না, এটা শুধুমাত্র রাজনৈতিক একটা নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য রাজনৈতিক খেলা চলছে। আর এই খেলা খেলছেন ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে হাতে, নিজে হাতে খেলছে। বুঝতে পারছেন? ভারতকে যে কোনো প্রকারে অস্থির করতে হবে, কারণ ভোটে জিততে হবে তো। এই যে এনসিপি নতুন দলটাকে তৈরি করেছে, যেটা বাংলাদেশবাসীরাই চেনে না, এই দলটাকে, এই দলটাকে তো প্রতিষ্ঠা করতে হবে ভোটের মুখে মুখে। সেই সময় 2024-এর 5ই আগস্টের সময় ভোট হলে হয়তো এরা কয়েকটা ভোট পেত, কিন্তু গত প্রায় 15-2 বছরে যা যা ঘটনা ঘটেছে, এরা একটাও ভোট পাবে না, একটাও ভোট পাবে না। তাই বলির পাঠা করতে হলো ওসমান হাদিকে। কে ওসমান হাদি? যে ওসমান হাদি ভারতের বিরুদ্ধে সবচেয়ে বেশি বিষ ছড়াতে পটু ছিল। বুঝতে পারছেন খেলাটা? আমি বারবার বোঝানোর চেষ্টা করছি এটাই, আমি কিন্তু ভুলভাল বলছি না, পুরো তথ্য তুলে ধরে আপনাদের বলছি, তথ্য তুলে ধরে আপনাদের বলছি। দেখুন, বলছে পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। নিহত দীপু দাসের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান কর্মকর্তারা। এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলাই হয়নি। বুঝতে পারছেন? তার বাবা মা কাঁদছে, বলছে কারা এই ঘটনা ঘটিয়েছে। একজন ছিল না, একাধিক মানুষজন ছিল, তারপরেও কোনো মামলা রুজু হয়নি। কেন? কারণ এ হিন্দু। আমার কথার কিন্তু উল্টো মানে নেবেন না, এটাই এখন চলছে। এই ধর্মের যুদ্ধ বাঁধাতে চাইছে বাংলাদেশ, কিন্তু আমি আপনাদের আরো ভালোভাবে বোঝাচ্ছি, এটা কোনো ধর্মের যুদ্ধ নয়। এখানে হিন্দু মুসলিম আসছে না, প্রত্যেকটা বাংলাদেশবাসী কিন্তু ভারতের বন্ধু এবং ভারতের প্রতিবেশী, আমরা সে নজরেই দেখি। শুধু আপনারা যখন আপনাদের চোখ কুচকাবেন, নাক কুচকাবেন, ভারতকে টেরা চোখে দেখার চেষ্টা করবেন, বাংলাদেশে ভারত বিদ্বেষ মাথাচাড়া দেওয়ানোর চেষ্টা করবেন, যারা করবেন এই ধরনের অপচেষ্টা, তাদেরকে আমরা অবশ্যই ভালো চোখে দেখব না, কিন্তু আমরা ইগনোর করতে পারি। কি করবে একটা ইঁদুর? ওদের তো স্থান ওই গর্তই, একটু বেরোবে, নেজ তুলে লাফাবে, তারপর আবার গর্তে ঢুকে যাবে, তাতে সিংহের কি যায় আসে? মশাই, সিংহের কি যায় আসে? দেখুন, বলছে বাংলাদেশ জার্নাল, ওই যে নাহিদ ইসলাম বলেছিল না, যে যেখানে আসো নেমে পড়ো, অবস্থান বিক্ষোভে বসে পড়ো, এই হচ্ছে অবস্থান বিক্ষোভের নমুনা। বলছে চট্টগ্রামে ভারতীয় উপ হাই কমিশন কার্যালয়ে হামলার চেষ্টা, গ্রেপ্তার 12। দেখুন কি অবস্থা, রাত 12টা 12:30টার সময় এই ঘটনা ঘটছে। বাংলাদেশে আরো আধ ঘন্টা এগিয়ে দিলাম। বুঝতে পারছেন? কারোর খেয়ে দিয়ে কোনো কাজ নেই, রাস্তায় নেমে পড়েছে অশান্ত করতে।
লক্ষ্য কি? নির্বাচন। আর এই আগুনে সাধারণ মানুষ সারা রাত ঘুমোতে পারছে না, ভাবছে হয়তো এই রাস্তার আগুন আমার বাড়িতে চলে আসলো, এই মুহূর্তে চলে আসলো। তারা নিশ্চিন্তে ঘুমাতে পারেননি একটা রাত। এর জন্য দায়ীকে ভারত নয় রে ভাই, আবারও বলছি, আপনাদের ওই অন্তর্বর্তী সরকারই দায়ী। কেন? দেখুন, দেখাচ্ছি। আজকের পত্রিকা খবর করছে শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব নেবে সরকার। যে মুহূর্তে খবর এসে পৌঁছয় বাংলাদেশে যে শহীদ ওসমান হাদি তিনি আর নেই, তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, তারপরে পরেই ডক্টর মোহাম্মদ ইউনূস আবার একটা নাটকের অংশ নতুন মঞ্চস্থ করেছেন। তিনি জাতির উদ্দেশ্যে এসে একটা বিশাল লম্বা চওড়া ভাষণ দিয়েছেন, সেখানেও পুরো ভারত বিদ্বেষ ভর্তি ছিল। এবং তার যে মূল নির্যাস বক্তব্যের সেটা হচ্ছে এইটা, ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব নেবে সরকার। ভালো কথা, নিক, আমি এতে কোনো আপত্তি নেই আমার। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, রংপুরে যে দম্পতি মারা গেল তাদের দায়িত্ব কারা নেবে? আমার প্রশ্ন হচ্ছে, জান্নাত আরা রুমির যে পরিবার, তাই সেই পরিবারের দায়িত্ব কারা নেবে? আমার প্রশ্ন হচ্ছে, দীপুচন্দ্র দাস যে হিন্দু যুবকটি ময়মনসিংহে মারা গেলেন, তাকে ওইভাবে মৃত্যুর মুখে ঠেলে দিল যারা উন্মুক্ত জনতা, তাদের বিরুদ্ধে বিচার কি হবে? আর তার পরিবারের দায় কে নেবে? শুধু একটা ওসমান হাদির দায় নিয়ে নিলে হয়ে গেল? আর ওইগুলোকে ইগনোর করে দিলেন? আচ্ছা দেখুন, বিবিসি বাংলা করছে, প্রথম আলো ডেইলি স্টারের পাশে আছে সরকার, জানিয়েছে প্রধান উপদেষ্টা। প্রথম আলো ডেইলি স্টারের কার্যালয়ে হামলার ঘটনায় পত্রিকা দুটির সম্পাদককে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সমবেদনা জানিয়েছেন বলে জানিয়েছেন তার প্রেস উইং। এদিকে গত রাতে ভাঙচুর ও অগ্নিসংযোগের পর প্রকাশিত হয়নি পত্রিকা দুটি, তাদের অনলাইন সংস্করণও সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। তারা নিজেরা কিন্তু চালিয়ে যেতে চাইছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস দুই সাংবাদিককে ডেকে একটা বৈঠক করেছে, নমো সান্ত্বনা দিয়েছে, বলছে আমরা দায়িত্ব নিয়ে নেব, পাশে আমরা আছি, কিন্তু এখন একটু বন্ধ রাখুন, এখন আপনারা কোনো খবর দবর করবেন না। বুঝতে হবে বিষয়টা। প্রথম আলো এবং ডেইলি স্টার হচ্ছে বাংলাদেশের শীর্ষ পত্রিকা, এরা হচ্ছে জনগণের আওয়াজ। আপনারা জানেন তো, সংবাদ মাধ্যম হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। কি হয়, একটা চেয়ারের 4টে পা থাকে, 4 নম্বর পাটা আপনি সরিয়ে দিন, ভেঙে দিন, দেখবেন ওই চেয়ারটা দাঁড়িয়ে থাকতে পারে কিনা। কেন বলছি জরুরি অবস্থা? কেন? তার কারণ, যে দেশে সংবাদ মাধ্যমের অফিসে এই ধরনের হামলা হয়, যে দেশে সেই দেশের প্রধানকে বলতে হয় একটা নির্দিষ্ট সংবাদ মাধ্যমের দায়িত্ব আমি নিচ্ছি, সেই দেশে সেই মুহূর্তে এমার্জেন্সি চলছে, এটা মেনে নিন, এটা মেনে নিন। আপনি আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ, আর দায় ভারতের উপর চাপাচ্ছেন। ভাবছেন এইসব করে পার পেয়ে যাব, ভোট আসবে, লাফিয়ে লাফিয়ে জিতে যাবে এনসিপি। অত সহজ নয়। প্রথম আলো করছে ওসমান হাদিকে হামলা, গুলির লক্ষ্য একজন না, লক্ষ্য নির্বাচন। এই খবরটা করেছিল 13ই ডিসেম্বর, লিখেছিলেন হচ্ছে রাজনৈতিক বিশ্লেষক ও গবেষক আসিফ বিন আলী। 12ই ডিসেম্বর ওসমান হাদির মাথায় গুলি লাগে, আর 13ই ডিসেম্বর এই হেডলাইনে প্রথম আলো একটা খবর করেছিল। কেন প্রথম আলোর অফিসে ভাঙচুর সেটা আপনাদের দেখাচ্ছি। বলছে শরীফ ওসমান হাদির ওপর হামলাকে একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই, এটা একটা বার্তা। আর এই বার্তাটা খুব সোজা, রাজনীতির মাঠে যে কণ্ঠটা একটু আলাদা, আবার বড় দলগুলোর সরাসরি ছায়ায় নেই, তাকে আঘাত করো, কম ঝুঁকি বেশি লাভ। যেই কথাটা আমি প্রথম দিন বলেছিলাম, ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর যে ভিডিও আমি আপনাদের দিয়েছিলাম, সেই ভিডিওতেই আমি এই কথা বলেছিলাম যে সাপও মরল, আবার লাঠিও ভাঙল না। যেহেতু এ কোনো বড় দলের সঙ্গে যুক্ত ছিল না, জুলাই বিপ্লব করেও জুলাই বিপ্লবীদের দল এনসিপিতে সে নাম লেখায়নি, তার একটা আলাদা দল ছিল ইনকিলাব মঞ্চ, যদিও তার কোনো নির্বাচনী প্রতীক বা চিহ্ন ছিল না, সে হয়তো স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ত। কিন্তু জনপ্রিয়তা তুঙ্গে ছিল ওসমান হাদির, আর সেটা ভালো চোখে দেখতে পায়নি কেউ, আর সেই কারণেই সফট টার্গেট ওসমান হাদি। বুঝতে পারছেন? বলছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দিকটা হলো টাইমিং। তফসিল ঘোষণার পর 24 ঘন্টার মধ্যেই এমন একটা ঘটনা,
এমন একটা হামলা এটাকে সাধারণ অপরাধ বলে উড়িয়ে দিলে বাস্তবতা ধরা পড়বে না। সংবাদ রিপোর্টে পরিষ্কার যে তফসিল ঘোষণার পরপরই এই ঘটনা ঘটেছে, আর দেশ এখন ফেব্রুয়ারি 2026 নির্বাচনকে সামনে রেখে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে একজন পরিচিত মুখকে গুলি করা মানে এক ঢিলে অনেক পাখি মারা। জনমনে আতঙ্ক বাড়বে, রাজনৈতিক পক্ষগুলো সন্দেহ করবে, পাল্টা ভাষা আরও করা হবে, মাঠ আরও উত্তপ্ত হবে। নির্বাচনের আগের বাংলাদেশে অস্থিরতা তৈরি করার চেয়ে কার্যকর অস্ত্র খুব কম আছে। বুঝতে পারছেন? বাংলাদেশে অস্থিরতা তৈরি করার চেয়ে নির্বাচনের আগে এমন কার্যকর অস্ত্র আর নেই, সেটা ধরে ফেলেছিলেন আসিফ বিন আলী 13 তারিখেই। তিনি যা যা প্রেডিকশন করেছিলেন সবটাই কিন্তু আজ 18 তারিখ রাত পর্যন্ত আপনি দেখে নিয়েছেন, সবটাই হয়ে গেছে। 19 তারিখ থেকে আবার নতুন খেলা শুরু হচ্ছে। কি কি বলেছিলেন? জনমনে আতঙ্ক বাড়বে, এখন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কিন্তু আতঙ্কে রয়েছেন। আর কি বলেছিলেন? রাজনৈতিক পক্ষগুলো সন্দেহ করবে, তাই হচ্ছে। কেউ বলছে ভারত করেছে, কেউ বলছে আওয়ামী লীগ করেছে। আবার জিজ্ঞাসা করুন সাধারণ বাসিন্দাদের, বাংলাদেশবাসীদের। আমার ভিডিওতেই অনেকে কমেন্ট করছে এর সঙ্গে জামায়াতে যুক্ত, এর সঙ্গে বিএনপি যুক্ত, মানে বুঝতে পারছেন তো? এবার দেখুন, বলছে পাল্টা ভাষা আরও করা হবে। কে পাল্টা ভাষা করছে আর কে কড়া ভাষায় বক্তব্য রাখছে আপনাদের সবই আমি শোনালাম এই কয়েকটা এপিসোডে। বুঝতে পারছেন? আবার দেখুন, মাঠ আরও উত্তপ্ত হবে, তাই তো হচ্ছে। শাহবাগ নাকি আর রাস্তায় দেখা যাবে না, সেখানে নাকি সারা দিন রাত ওরাই বসে থাকবে, সেটাই চলছে এখন। বুঝতে পারছেন? 13 তারিখে তিনি এই প্রেডিকশন করেছিলেন, 13 তারিখে। আর 18 তারিখ রাত্রিবেলা প্রথম আলোর অফিসে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। বুঝতে পারছেন? সত্যি কথা তুলে ধরার জন্য একটা সংবাদ মাধ্যমকে বন্ধ করে দেওয়া হলো। এবার সরকারিভাবে বন্ধ করে দেওয়া হলো। ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পাদককে ডেকে বলে দিলেন, এখন একটু বন্ধ রাখুন, খবর টবর করবেন না, তারপর আমি দেখছি। বুঝতে হবে বিষয়গুলো। আর এই যে মোস্তফা সরওয়ার ফারুকী সরকারের উপদেষ্টা, ঠিক যেই সময় ওসমান হাদির ওপর গুলি বর্ষণ হয় তার পরেই তার 12ই ডিসেম্বর দুপুর 3:31 মিনিটে এই পোস্ট। তিনি লিখছেন, গণহত্যার দায়ে কনভিক্টেড হাসিনা ভারতে বসে একের পর এক খুনের হুমকি দিচ্ছিল গত কিছুদিন ধরেই। আর এই আজকে গুলিবিদ্ধ হলো ওসমান হাদি। এর আগে হাদি বহুবার ভারতীয় নাম্বার থেকে খুনের হুমকি পেয়েছেন। আমরা এখনও নিশ্চিত জানি না কে বা কারা এটা ঘটিয়েছে। যারাই ঘটাক, এটার মূল্য তাদের দিতেই হবে। গেট ওয়েল সুন হাদি, গোটা দেশ তোমার সুস্থতার প্রার্থনা করছে। ওরা জানে না বিপ্লবীদের শেষ করা যায় না। কে এই মানুষটা? এনার ডান দিকে দাঁড়িয়ে আছে মাহফুজ আলম, বাঁ দিকে দাঁড়িয়ে আছে সজীব ভুঁইয়া। এরা দুজনেই হচ্ছে এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের তাড়িয়ে দেওয়া উপদেষ্টা। বুঝতে পারছেন? ইনিও অ্যাকচুয়ালি ওই মেটিকুলাস ডিজাইনেরই অংশ। ইনিও অ্যাকচুয়ালি একটা জুলাই, যে বলে না, আপনারা যাকে বলেন জুলাই বিপ্লবী, আমরা আজ থেকে তাদেরকে বলবো জুলাই জঙ্গি। কারণ যারা সংবাদ মাধ্যমের অফিসে আগুন জ্বালিয়ে দেয় তারা জঙ্গিই বটে, তারা কোনো সাধারণ মানুষ নয়, তারা সামাজিক মানুষ নয়। আর তাদেরকে যারা সমর্থন করে এই ধরনের মানুষগুলো, এরাও কিন্তু জঙ্গি। এ জানলো কি করে 12 তারিখ যখন ঘটনা ঘটলো প্রায় 2-2:30 নাগাদ, 3:31 মিনিটে কি করে জেনে গেল যে গুলি করে খুনিরা, মানে তখনও খুনি হয়নি, আততায়ীরা ভারতে পালিয়ে গেছে? তারপরে জুলকার নাইন সায়ের, তিনিও আল জাজিরা সাংবাদিক, যুক্তরাষ্ট্রে বসে আছেন। বুঝতে পারছেন? না বাংলাদেশে আছেন না ভারতে আছেন, যুক্তরাষ্ট্রে বসে বসে বলে দিচ্ছেন যে ফয়জাল গুলি করেছে ওসমান হাদিকে, আর ওই ফয়জাল তার সঙ্গী আলমগীর তারা ভারতে পালিয়ে গেছে। বুঝতে হবে আপনাকে, জুলকার নাইন সায়ের ভালো সাংবাদিক। হয়তো নির্বাচনের পর এনসিপি যদি ক্ষমতায় চলে আসে কোনো রকমে ডক্টর মোহাম্মদ ইউনূসের মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে, তাহলে এদেরকে সম্মান দেওয়া হবে, ইনিও পাবেন সম্মান, ফারুকী। বুঝতে পারছেন? ওদিকে আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান, তিনিও সম্মান পাবেন। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যেটা শিখিয়ে দিয়েছেন একই কথা সবাই বলছেন, ভারতে চলে গেছে, আমাদের ফেরত দাও। ভারতে গেল কি করে ভাই? দুপুর বেলায় খুন হলো, দিনের আলোয় বর্ডার টপকে দিল। আপনাদের বিজিবির লোকেরা কি করছিল? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লোকেরা কি করছিল?
জাহাঙ্গীর আলম কি করছিলেন, আসিফ নজরুল তিনি কি করছিলেন, তার তার হাতে, এদেরকে গিয়ে প্রশ্ন করবেন না? আপনারা মাঝরাতে এসে শাহবাগে দাঁড়িয়ে ভারত ভারত করে চাল্লাচ্ছেন, ভাবছেন কি না কি করে ফেলেছি। আমার ভিডিওতেই অনেকে কমেন্ট করছেন আমি নাকি ভুল বলছি, আমার কথায় নাকি যুক্তি নেই। এগুলো তো সবই আপনাদের মিডিয়া। আমি তো ভারতীয় কোনো সংবাদ মাধ্যম আপনাদের সামনে তুলেই ধরছি না, তারপরও আমি মিথ্যা বলছি। কিন্তু যে কথাগুলো আমি বলছি সেই কথাগুলো আপনি অস্বীকার করতে পারেন? এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এটা তো তাদের ব্যর্থতা, বিজেপির ব্যর্থতা, সেনাবাহিনীর ব্যর্থতা। যেই সেনাবাহিনী রাতের বেলা সংবাদ মাধ্যমের অফিসে চলে যায় সাংবাদিকদের উদ্ধারে, দেখাচ্ছে আমরা কতটা মানবিক, এটা সেনাবাহিনীর কাজ? এটা তো পুলিশের কাজ। ওয়াকারুজ্জামান চলে যাচ্ছে ডেলি স্টারের অফিসে, চলে যাচ্ছে প্রথম আলোর অফিসে, দেখাচ্ছে আমরা কত মানবিক। ভাই এটা তো পুলিশের কাজ। সেনাবাহিনীর কাজ হচ্ছে সীমান্ত রক্ষা করা, দেশকে সুরক্ষা দেওয়া। আর আপনি গলির মোড়ে চলে যাচ্ছেন, একটা চুরি হলেও সেনাবাহিনী গিয়ে তদন্ত করছে। পুলিশ কোথায় গেল আপনাদের? আসিফ নজরুলকে বলছি, আপনার পুলিশ কোথায় গেল? আর জাহাঙ্গীর আলম, আপনার কোনো দায় নেই, সব দায় ভারতের। ভারতে যদি চলেও আসে তাহলে আসলো কি করে? দেখুন, একটা গল্প সাজানো হয়েছে। ঢাকা মেল এই খবরটি করেছে, বলছে ফয়জালকে ভারতে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার 2 জন, 3 দিনের রিমান্ডে। এর মুহূর্তে বেশ কয়েকজনকে গ্রেপ্তার আপনারা দেখেইছেন, আমি বলেইছি। কবির রয়েছে তার মধ্যে, সিনথিয়া বিথি রয়েছে তার মধ্যে, ফয়জালের বাবা মা রয়েছে, তার বোন রয়েছে, শালক রয়েছে, শালকের বন্ধু রয়েছে, অনেককে গ্রেপ্তার করে নিয়েছে। কিন্তু প্রমাণ নেই কারোর যে এই খুনের সঙ্গে তারা জড়িত কিনা, এমন কোনো প্রমাণ নেই। বরং খুন হওয়ার আগেই, মানে ওসমান হাদির মৃত্যু হওয়ার আগেই অনেকে এটাকে খুন বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, কারণ তারা জানতেন ওসমান হাদিকে খুনই করা হবে। আমি বলতে পারছি না, তবে যদি তদন্ত করে দেখেন তাহলে এটাও বাস্তব হয়ে যেতে পারে যে ওসমান হাদি বেঁচে ছিল বলেই সিঙ্গাপুরে তাকে নিয়ে যাওয়া হয়েছে। আর সিঙ্গাপুরে নিয়ে গিয়ে ওই জেনারেল হাসপাতালে ডক্টর মোহাম্মদ ইউনুসের মেটিকুলাস ডিজাইনের অন্তর্ভুক্তিকরণে তার মৃত্যু হয়ে গেছে। বুঝতে পারছেন? ঢাকায় যদি থাকতো তবুও তার পরিবার থাকতো, তার যারা সমর্থক রয়েছে তারা থাকতো, এখানে তো তেমন কিছু করা যেত না। কিন্তু তাদের লক্ষ্য ছিল ওসমান হাদিকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া। কিভাবে হবে? তাই সিঙ্গাপুরে নিয়ে যাওয়া এয়ার অ্যাম্বুলেন্স করে, আর সেখানেই তাকে, বুঝতে পারছেন গল্পটা? ভাবুন, মাথা ব্যবহার করুন। ওই মূর্খরা নাহিদ ইসলামরা যা বলবে তা বিশ্বাস করবেন না, ওরাও কিন্তু এই মেটিকুলাস ডিজাইনের অংশ, এটা মাথায় রাখবেন। বলছে ইনকালাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যা চেষ্টা মামলার প্রধান উপযুক্ত ফয়জাল করিম মাসুদকে অবৈধ পথে ভারতে পালাতে সহায়তায় অভিযোগে গ্রেপ্তার 2 জনকে 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিলা ইসলাম রিমান্ডে নেওয়ার এই আদেশ দেন। 2 আদিবাসী হলেন সিভিউন দিউ ও সঞ্জয় চিসিম। দেখুন, আমি বলছি না এটা কোনো ধর্মের যুদ্ধ নয়, কিন্তু ওরা এই যুদ্ধটাকে ধার্মিক করে তুলতে চাইছে, আর সেই কারণেই তো আদিবাসীদের গ্রেপ্তার করা হয়। সিভিউন দিউ, সঞ্জয় চিসিম, তাদের বিরুদ্ধে অভিযোগ কি? তারা নাকি সীমান্ত টপকাতে সাহায্য করেছিল ফয়জাল আর আলমগীরকে। কি যুক্তি? মানে সবটাই অনুমান। বলছে আজ বিকেলে তাদের আদালতে হাজির করলে মহানগর গোয়েন্দা পুলিশ হাজির করে। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক ফয়জাল আহমেদ 7 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আসামিদের পক্ষ থেকে কোনো আইনজীবীও ছিল না। এক তো আদিবাসী, সংখ্যালঘু, তার মধ্যে তাদের কোনো আইনজীবীও দেওয়া হয়নি, কোনো পাবলিক প্রসিকিউটরও নেই। বুঝতে হবে বিষয়টা, কোনো ডিপেন্ড করার কেউ নেই ওদের। সেই সময় শুনানি শেষে তাদের প্রত্যেকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে দেয় আদালত। মানে বুঝতে পারছেন, ছেলে খেলা চলছে, ছেলে খেলা। এটাকে জরুরি অবস্থা বলবেন না তো কি বলবেন? কি বলবেন? কোনো গণতান্ত্রিক দেশে এরকম হয়? এইভাবে বিচার হয়? বলছে এর আগে ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাট থেকে 2 জনকে আটক করে ডিবি পুলিশ। আজ এই মামলার গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বুধবার মাইক্রোবাসে করে ফয়জাল
কে পালাতে সহযোগিতা করার অভিযোগে গ্রেপ্তার নুরুজ্জামানকে 3 দিন ও গত মঙ্গলবার ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির ওরফে দাঁত ভাঙা কবিরকে 7 দিনের রিমান্ডে নেওয়া হয়। এই মামলায় ফয়সাল করিমের স্ত্রী শাহেদা পারভিন সামিয়া, চালক ওয়াহিদ আহমেদ শিপু, বান্ধবী মারিয়া আক্তার লিমাকে গ্রেপ্তারের পর গত সোমবার রিমান্ডে নিয়েছে পুলিশ। আগের দিন একটি মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে 54 ধারায় গ্রেপ্তার দেখিয়ে 3 দিনের রিমান্ডে নেওয়া হয়। গতকাল তাকে কারাগারে পাঠানো হয়েছে। 12ই ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরনো পন্টল বক্স কালভার্ট রোডে বিজয়নগর এলাকায় শরীফ ওসমান হাদি একটি রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেলে করে আসা দুজনের একজন তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। গুলিতে হাদির মাথায় গুরুতর আঘাত হয়। ঘটনার পরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে এবারকে আর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সোমবার উন্নতি হলে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। এদিকে রোববার ফয়সালকে আসামি করে পল্টন থানায় মামলা করেন ইনকিলাব মঞ্চের যুগ্ম সচিব আবদুল্লাহ আল জাবের। উল্লেখ্য, এই মামলায় ফয়সালের বাবা মা বুধবার আদালতে জবানবন্দি দিয়ে ফয়সালকে পালাতে সহযোগিতার কথাও নাকি স্বীকার করেছেন। এমনভাবে সাজানো হচ্ছে গল্পটা, ওই ময়মনসিংহর সীমান্ত দিয়ে নাকি তারা ভারতে ঢুকে গেছে, আর সেই কারণে ওই সীমান্তে থাকা মানে যে কজন আছে, যারা এরকম আছে না কয়েকজন চোরাচালানকারীদের সাহায্য করে, বুঝতে পারছেন, সেই অভিযোগ এদের ওপর দিয়ে এদেরকেও অ্যারেস্ট করে নেওয়া হয়েছে। একটা সুড়ঙ্গ ভাইরাল হচ্ছে, আপনারা দেখবেন ইউটিউবে পেয়ে যাবেন এরকম ভিডিও, প্রচুর ভিডিও হচ্ছে এরকম, যে কিভাবে পালালো ভারতে হাদির খুনিরা, কোন পথ ধরেছিল। আবার একটা নতুন গল্প বলা হচ্ছে যে পালানোর আগে একটা পুকুরে নাকি তাদের আগ্নেয়াস্ত্র ফেলে গিয়েছিল এবং সেই পুকুরেই 3 দিন পরে তদন্ত চালিয়ে সেই পুকুর থেকেই উদ্ধার হয়েছে সেই আগ্নেয়াস্ত্র, যেই আগ্নেয়াস্ত্র দিয়ে হাদিকে গুলি করা হয়েছিল। অথচ হাদির মাথায় যে গুলি লেগেছিল সেই গুলির যে সেল নাম্বার এবং যে উদ্ধার হয়েছে যে সেল নাম্বার জানানো হচ্ছে না। আপনি জানতে পারবেন না যে ওই গুলি এই বন্দুকের কিনা, অথচ 3 দিন পর সেই বন্দুক তারা উদ্ধার করে ফেলেছে, যে বন্দুক দিয়ে নাকি গুলি করা হয়েছিল। মানে গল্প বুঝুন, মানুষের গল্প বানাতে তো কিছু যায় আসে না, টাকাও লাগে না, খরচও হয় না, একটু পেনের খালি খরচ হয়। আর এখানে পেনের কালিও খরচ হওয়ার কিছু নেই, কারণ আপনি আসবেন, বুম ধরবেন, আমি বলে দেবো আমার মনের কথা মাধুরী মিশিয়ে। বিশ্বাস করলে করুন, না করলে না করবেন। আমাদের তো যে এজেন্ডা, যে প্রোপাগান্ডা, সেটা আমরা চালিয়েই যাব। এই যে এই মুহূর্তে স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের, তিনি নাকি প্রাক্তন সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন, বুঝতে পারছেন। তার নিজে কোনোদিনও যুদ্ধ করেছে কিনা আমি জানি না, কিন্তু যুদ্ধ করতে তার খুব শখ, মানে যুদ্ধ একটা করব। এখন তিনি নেই সেনাবাহিনীতে, কিন্তু এই উপদেষ্টা হয়ে বসে আছেন। যুদ্ধ যদি একটা হয় তাহলে ফায়দা প্রচুর, বুঝতে পারছেন। বলছে দৈনিক ইত্তেফাক করেছে এটা 17ই ডিসেম্বর। ভেবে দেখুন, 12ই ডিসেম্বর হাদির ওপর গুলিবর্ষণ হলো, তারপর থেকেই উত্তাল বাংলাদেশ, এখানে বিক্ষোভ ওখানে বিক্ষোভ, শাহবাগে আগুন, চলছে, এগুলো চলছে, বুঝতে পারছেন। শহীদ মিনারে একটা বিশাল সমাবেশ, তারপরে তিনি বলছেন 17ই ডিসেম্বর, 15ই ডিসেম্বর হয়ে গেছে শহীদ মিনারের সমাবেশ, আর 17ই ডিসেম্বর 16ই ডিসেম্বর যা হয়েছে আপনাদের আমি জানিয়েছি। আর 17ই ডিসেম্বর দেশের নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। বুঝুন এবার, এত কিছু হয়ে যাওয়ার পর বলছে দেশের আইন শৃঙ্খলা নিয়ে কোনো বিষয়, নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই, আইন শৃঙ্খলা নিয়ে কোনো সংশয় নেই, একদম দিব্য চলছে, দিব্য চলছে। দেখুন কি বলছে, অনুষ্ঠান শেষে একটা অনুষ্ঠানে গিয়েছিল, সেই অনুষ্ঠানে ওই পুলিশ না সেনাবাহিনীদের কয়েকটা ভ্যান ট্যান দিয়েছিল, মানে তারা জানতো পুলিশদের এবার সক্রিয় হতে হবে, তাদের একটু বেশি গাড়ি টাড়ি দরকার, সেই জন্য কয়েকটা গাড়ি তারা একটা অনুষ্ঠান করেছিল। সেই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় নারায়ণগঞ্জ 5 আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান নিরাপত্তার কারণ দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কি বলছেন, জাহাঙ্গীর আলম চৌধুরী বলছেন, নিরাপত্তার কথা উল্লেখ করে যিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি আসলে কি ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছেন সেটি তিনি নিজেই ভালো করে বলতে পারবেন, তবে সামগ্রিকভাবে দেশের নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই। একটা সাধারণ মানুষকে জিজ্ঞাসা করুন তো, যে রিক্সা চালায়, একজন সাধারণ হকার, যে তাদেরকে জিজ্ঞাসা করুন তো, তারাও বলবে এই মুহূর্তে আমি আতঙ্কে রয়েছি। আর আপনি দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা হয়ে বলছেন দেশে এই মুহূর্তে নিরাপত্তার কোনো সংশয় নেই। তাহলে 18 তারিখ রাতে কিভাবে প্রথম আলো, ডেলি স্টারের অফিস দাউ দাউ করে জ্বলল, কিভাবে জ্বলল? 18 তারিখ রাতে কিভাবে দীপুচন্দ্র দাসকে ওইভাবে খুন করা হলো?
যদি নিরাপত্তার কোনো সংশয় না থাকে তাহলে 18 তারিখ রাতে কিভাবে, মানে বুঝতে পারছেন, এও আন্দোলনকারী ও আন্দোলনকারী, শাহবাগে এসেছিল একজন মহিলা আন্দোলনকারী, তার ওপর জুতো, চেয়ার, যা পেরেছে তাই দিয়ে মারা হয়েছে। সেই ছবিও আপনারা দেখেছেন নিশ্চয়ই, ভাইরাল, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই সমস্ত ছবি। বুঝতে পারছেন, পাগল হয়ে গেছে সব, পাগল, কি করবে বুঝতে পারছে না। আর যাই হচ্ছে ভারত ভারত ভারত, শেষ, পুরো শেষ হয়ে গেছে বাংলাদেশ। আমি লাস্ট স্লাইডে খালি দুটো ফেসবুক পোস্ট রেখেছি। আমি বুঝতে পারছি ভিডিওটা অনেক লম্বা হচ্ছে, কিন্তু এই ফেসবুক পোস্ট দুটো আপনাদের পড়া খুব জরুরি, নাহলে বুঝতে পারবেন না এই মুহূর্তে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে। সবার আগে এই পোস্টটি আমি দেখাচ্ছি, জুলকারনাইন সায়ের, যেই সাংবাদিক এতদিন ধরে বলছিল ভারতে চলে গেছে ফয়জাল ও তার সহযোগী, সেই সাংবাদিকের হয়তো হুঁশ ফিরেছে। তিনি এবার বলছেন, এই যে ওসমান হাদির মৃত্যুর পর বলছে, তুখোর ছাত্রনেতা ওসমান হাদির আত্মত্যাগকে পুঁজি করে যারা নিজেদের ফায়দা লোটার চেষ্টা করছে, আপনাদের তাদের প্রত্যেককে চিনে রাখা উচিত। আজকে হোক বা কালকে এরাই আপনার দেশকে নরক বানিয়ে ছাড়বে। বুঝতে পারছেন, শাহবাগে যারা এই মুহূর্তে অবস্থান করছে তাদেরকে চিনে রাখুন। প্রথম আলো, ডেইলি স্টারের অফিসে যারা আগুন লাগিয়েছে তাদের ছবি চিহ্নিত করে জুলকারনাইন সায়ের তার ফেসবুকে পোস্ট করেছেন। গিয়ে দেখুন ছবিগুলো, আপনি চিনতে পারেন কিনা। যদি চিনতে নাও পারেন তবুও মুখগুলো চিনে রাখুন, কারণ আগামী দিন এই লোকগুলো আপনার বাড়িতে আসতে পারে। ঠিক আছে, আচ্ছা, বলছে কি, যারা ধ্বংসাত্মক কার্যকলাপে মদত দেয় তাদের উদ্দেশ্য কখনোই সৎ হতে পারে না। বুঝতে পারছেন, যারা প্রথম আলোর অফিসে আগুন দেয় তাদের উদ্দেশ্য সৎ নয়। যারা ডেইলি স্টারের অফিসে আগুন দেয় তাদের উদ্দেশ্য সৎ নয়। যারা দীপু চন্দ্র দাসকে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেয় তাদের উদ্দেশ্য সৎ নয়। এটা বুঝতে হবে আপনাদের। বলছে ভারতের আধিপত্যবাদ ঠেকাতে নিজ দেশের জনগণের সম্পদ বেসরকারি প্রতিষ্ঠানে সংযোগ, এসব কোনো বোধ সম্পন্ন নাগরিকের কাজ হতে পারে না। আপনারা খুব মানেন না জুলকারনাইন সায়েরকে, আল জাজিরার সাংবাদিক, তার এই বক্তব্যটাও নিশ্চয়ই মানবেন, সেই জন্যই রেখেছি। ভালো পোস্ট করেছে। বলছে যারা হাদির রক্তের উপর দাঁড়িয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করতে পারে তারা কাল আপনার বা আমার রক্তের উপর দাঁড়িয়েও একই কাজটা করবে। পিনাকি ভট্টাচার্য এবার তিনি প্রথম আলো ডেইলি স্টার অফিসে যে আগুন লেগেছে তার জন্য তিনি খুব সমবেদনা জানিয়েছেন, মর্মাহত একটা পোস্ট করেছেন। সেই পোস্টটাকে নিয়ে জুলকারনাইন শেয়ার করে লিখছেন যে কি বলবো, আর কিছু বলার নেই, আপনি দেখবেন সেই পোস্টটা। এবার দেখুন ইনকিলাব মঞ্চ, তারা একটা পোস্ট করেছে উসমান হাদির এই ঘটনার পর, প্রথম আলো ডেইলি স্টারের অফিসে আগুন লাগার পর, দীপচন্দ্র দাসের এই খুনের পর তাদের একটা পোস্ট বলছে, ওসমান হাদিকে যারা খুন করেছে তাদের হাতে দেশকে তুলে দিয়েন না। ভাঙচুর আর আগুন সন্ত্রাসের মধ্য দিয়ে তারা মূলত বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়, যেই বিষয়টা এই ওসমান হাদি তিনি নিজেই চাইতেন বাংলাদেশকে অশান্ত করে দাও। তার যে রাজনীতি আপনি দেখবেন, একটু ফলো করবেন, একটু পড়াশোনা করবেন, তাহলেই জানতে পারবেন। আচ্ছা, তারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করতে চায়। 32 আর 36 এক জিনিস না, এইটা আপনাদের বুঝতে হবে। আগামী ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে দেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে পারলে কার কার লাভ সেটা একবার ভেবে দেখুন, ভাবুন। ইনকিলাব মঞ্চ বলছে, ভাবুন একবার, আমি এক দুদিন যে কথা বলে আসছিলাম সে কথা এবার ইনকিলাব মঞ্চ বলছে। হাদির একটা মৃত্যু, আর এই মৃত্যুতে কাদের লাভ একবার ভেবে নিন। বলছে এই মুহূর্তে বহির্বিশ্বে বাংলাদেশকে একটি জঙ্গি অভয়ারণ্য, নিয়ন্ত্রণহীন রাষ্ট্র হিসেবে পোর্ট্রে করার চেষ্টা করা হচ্ছে, যার কোনো সুফল নাই। উল্টো দীর্ঘমেয়াদী দাসত্বের শৃঙ্খল আবদ্ধ হতে যাচ্ছি আমরা। পোর্ট্রে করার চেষ্টা হচ্ছে না রে ভাই, তোরা নিজেরাই নিজেদেরকে একদম ছোট লোক বানিয়ে দিয়েছিস, নিজেদেরকে ছোট লোক বানিয়ে দিয়েছিস। পোর্ট্রে করার চেষ্টা হচ্ছে না, এটাই বাস্তব। তোরা এখন একটা জঙ্গি অভয়ারণ্য, নিয়ন্ত্রণহীন রাষ্ট্রে পরিণত হয়েছিস। বাংলাদেশ এখন তাই। বলছে ওসমান হাদি তার অ্যাক্টিভিজম, তার রাজনীতির পুরোটা সময় জুড়ে আপনাদের সার্বভৌমত্বের শত্রুকে চিনিয়েছে, বলে দিয়েছে সত্যি কথাটা।
ঠিক আছে, সেই সাথে তাকে মোকাবিলা করার পথও বাতলে দিয়েছেন। আমাদের সামনে দীর্ঘ লড়াই, এটাকে কোনোভাবেই 2-1 দিনের হাসিল করা সম্ভব হবে না। তাই ওই যে উন্মুক্ত নাচন বন্ধ করুন, উন্মুক্ত নাচন বন্ধ করুন, এসব করে কোনো লাভ হয় না। ডক্টর মোহাম্মদ ইউনূস এখন ভাবছেন কি করবেন, কোথায় যাবেন। তিনি এখন নিজের জালে নিজেই জড়িয়ে গিয়েছেন। গোটা বিশ্ব ছি ছি করছে বাংলাদেশকে, বলছে জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়ে গেছে একটা দেশ, যে দেশ কিছুদিন আগে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই শব্দগুলো বলতে আবেগে ভরে উঠত, গর্ব অনুভব করত। আজ সেই দেশ একটা মৌলবাদী রাষ্ট্রে পরিণত হয়েছে, যেখানে আইন শৃঙ্খলা নেই, যেখানে কিচ্ছু নেই, আছে শুধু এমার্জেন্সি, জরুরি অবস্থা। কে কি করবে, কখন কি হয়ে যাবে কেউ বলতে পারে না। সরকার মাথায় উঠে বসে আছে। নেলসন ম্যান্ডেলা একটা কথা বলে গিয়েছিলেন, যদি কোনো জাতিকে ধ্বংস করে দিতে হয় তাহলে কিচ্ছু করতে হবে না, আপনি সেই জাতিকে শিক্ষা দেবেন না, বাদ বাকি সব কিছু দিন, খাবার দাবার, বাসস্থান, থাকার জায়গা, জামা কাপড় সব কিছু দিন, সব, কিন্তু শিক্ষা দেবেন না। দেখবেন ওই জাতি নিজে থেকেই ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশের অবস্থা আজ সেটাই হয়েছে। যদি আমার কথাগুলো ভালো লাগে, এই এপিসোডটা যদি আপনাদের পছন্দ হয়, যুক্তিপূর্ণ মনে হয়, তাহলে অবশ্যই শেয়ার করবেন, নিজেদের কমেন্ট লিখবেন, মতামত জানাবেন এবং লাইক করবেন ভিডিওটি। যত বেশি লাইক করবেন তত বেশি মানুষের কাছে ছড়িয়ে যাবে এই সত্য নির্ভর তথ্য, এই সত্য বিশ্লেষণ। দেখতে থাকুন রণক্ষেত্র, আগামী দিনে কি হয় সেদিকে আমাদের নজর থাকবে।